তো আজকে যে প্র্যাকটিস সেটটা দেখব, ইতিমধ্যেই এই প্র্যাকটিস সেট থেকে কিন্তু জেনারেল স্টাডিজ আমরা কমপ্লিট করেছি। আজকে কিন্তু এই প্র্যাকটিস সেট থেকে কিন্তু অঙ্ক প্রশ্নের সমাধান করব। আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। এখানে পরিষ্কার করে লেখা আছে এটি কিন্তু 8 জুন 2024-এর কর্মসংস্থান। এখানে আপনি দেখুন পরিষ্কার করে লেখা আছে কিন্তু। তো এই কর্মসংস্থান পত্রিকা থেকে কিন্তু আজকে আমরা একটি পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট সম্পন্ন করব। তো চলুন সরাসরি মূল প্র্যাকটিসে চলে যায়। তো দেখুন আমরা কিন্তু চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। এখানে পরিষ্কার দেখতেই পাচ্ছেন যে পিএসসি ক্লার্কশিপ WBPSC ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট এটি এই প্র্যাকটিস সেট থেকে কিন্তু আমরা ইতিমধ্যে জেনারেল স্টাডিজ কমপ্লিট করেছি। আজকে কিন্তু অঙ্ক প্রশ্নের সমাধান করব। এই প্র্যাকটিস সেটে ইংরেজি প্রশ্ন কিন্তু এখনও সমাধান করা হয়নি। অঙ্ক প্রশ্নটা সমাধান করার পরে কিন্তু ইংরেজি প্রশ্ন সমাধান করব। যদি আপনি প্রিপারেশন এখনও পর্যন্ত না নিয়ে থাকেন তাহলে শুরু করে দিন। সামনের কিন্তু আগস্ট মাসে কিন্তু পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা। তো আজকে আমরা এই প্র্যাকটিস সেট থেকে অঙ্কের প্রশ্ন সমাধান করব। চলুন সরাসরি আমরা অঙ্কের প্রশ্নে চলে যাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন জেনারেল স্টাডিজ আছে 70 দাগ পর্যন্ত। তো 70 দাগ পর্যন্ত আমরা কিন্তু জেনারেল স্টাডিজ কমপ্লিট করেছি। আমরা আজকে 71 দাগের থেকে অঙ্ক প্রশ্নের সমাধান করব। তো 71 দাগে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে দেখুন কোনো একটি দ্রব্যের লিখিত বিক্রয় মূল্য আছে 5,500 টাকা। যদি দ্রব্যটি বিক্রি করার জন্য পরপর দুবার 25% এবং 15% ছাড় দেওয়া হয় তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তো আপনি এটাকে কীভাবে সমাধান করবেন? আপনি এখানে এই 5,500টা লিখবেন ইন্টু এখানে প্রথমে দেখুন 25% ছাড় দিয়েছে, তার মানে ওর নিচে কত? তা 75/100 টাকা। 25% ছাড় মানে 75 টাকা বিক্রি করছে। পরেরটা এসে কত টাকা বিক্রি করছে? 15% ছাড়ে। তো আপনি এটা গুণ করুন। কত দিয়ে গুণ করবেন? 15% ছাড় মানে 85 টাকা বিক্রি, তাহলে 85/100। এবার আপনি এটাকে ক্যালকুলেশন করুন। তো এই শূন্য আর এই শূন্য কাটবে, এই শূন্য আর এই শূন্য কাটবে। এখন এগুলো আমরা গুণ করব। তো আমরা যদি এখানে 75, 85 এবং 55 গুণ করব। গুণ করলে যেটা হবে তাকে 100 দিয়ে ভাগ করলে উত্তর বেরিয়ে যাবে। তো এটা যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 3,5,0,6 তারপরে 2,5 অর্থাৎ 3,50,625। এইটা বাই এই যে 100 আছে, এই 100টা তো কাটা হয়নি, তাহলে এখানে নিচে 100। এখন যেহেতু নিচে 100 আছে তাহলে দুটোর আগে দশমিক এসে যাবে। সেই ক্ষেত্রে হবে কত? সেই ক্ষেত্রে হবে কিন্তু 35,06.25 অর্থাৎ এর বিদ্যাকটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 72 দাগের প্রশ্ন দেখব। 72 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। অসীমা কোনো একটি পরীক্ষায় 30% নাম্বার পেয়ে 40 নম্বরের জন্য ব্যর্থ হয়। 30% নাম্বার পেয়ে 40 জন্য ব্যর্থ হয়। ওই পরীক্ষায় অন্য একজন 42 নম্বর পেয়ে ন্যূনতম নাম্বার থেকে 32 বেশি পায়। ওই পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত ছিল? তো অঙ্কটি আমি অপশান থেকে সমাধান করব। সুন্দর করে অপশান থেকে অঙ্কটা সমাধান হয়ে যাবে। কোনো ক্যালকুলেশন অন্য কোনো উপায় দরকার নেই। আপনি এখান থেকে ক্যালকুলেশন করুন, দেখুন সহজেই পেয়ে যাবেন। ওই পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত ছিল? তা আপনি মনে করুন সর্বোচ্চ নাম্বার আমি প্রথমে 800 ধরছি। মনে করুন সর্বোচ্চ নাম্বার 800 ছিল। তো 800 30% মানে কত? তো 800 30% মানে কিন্তু 800 গুণ 30/100। সেই ক্ষেত্রে দুটো শূন্য কাটে আর 30কে 8 দিয়ে গুণ করলে হয়ে যায় 240। এখন এই 240-এর সঙ্গে আপনার যোগ করতে হবে কত? 40 নম্বরের জন্য ব্যর্থ হয়েছে, তার মানে 48 পেতে হবে। তাহলে এখানে হয়ে যাবে 280। এটাই কিন্তু সবচেয়ে কম নম্বর, মানে এই নাম্বারটা পেলে কিন্তু পাস হয়ে যাবে। 280 নাম্বার। এখানে বলেছে ওই পরীক্ষায় অন্য একজন 42% নাম্বার পেয়ে ন্যূনতম নাম্বার থেকে 32 বেশি পায়। তাহলে 42% নাম্বার, তা 800 42% মানে কিন্তু এই 800 গুণ 42/100। তো এখানে আমার কিন্তু আছে 280। তাই এই শূন্য আর এই শূন্য, এই শূন্য এই শূন্য, 8কে 42 দিয়ে গুণ করলে কত হয়? 8 দিনে 16, 6 হাতে 1, 4 8 32 এর 33। তো দেখুন 336 এখানে বলছে 32 বেশি পায়। তো 336 থেকে যদি 32 বিয়োগ করি তাহলে কিন্তু এই 280 আসবে না। তাই কিন্তু আমরা বিদ্যাকটা নেব না, আমরা সিদ্ধাকটা দেখব কি হয়। তো এখানে আমি সিদ্ধাকটা দেখব, এই জায়গাটা আমি একটু মুছে দিই। দেখুন এখানে সিদ্ধাক প্রথমে হচ্ছে, তাহলে আমরা সিদ্ধাক যদি দেখি তাহলে 600 নম্বর, তা 600 নম্বর 30% মানে কত? 180। 600 নম্বর 30% মানে 180। তার সঙ্গে যোগ করতে হবে 40 নম্বর কম পেয়েছে তাই ফেল করেছে, মানে ব্যর্থ হয়েছে, তাই 40টা কিন্তু যোগ করবো। তাহলে ন্যূনতম নাম্বার কত হলো? 220। ন্যূনতম নাম্বার 220 হলো। এখন বলছে ওই পরীক্ষায় অন্য একজন 42% নাম্বার পেয়েছে, তা 600 42% মানে কত? তো এখানে 600 গুণ 42/100। এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য, 6কে 42 দিয়ে গুণ করলে কত হয়? 6 দিনে 12, 2 হাতে 1, 4 4 24 আর 1 25, কত? 252। এর 252 বলেছে কি যে বলছে নাম্বার 42% নাম্বার পায়, ও ন্যূনতম নাম্বার থেকে 32 বেশি পায়। তাহলে এর থেকে 32 আপনি বিয়োগ করুন। তো এখান থেকে 252 থেকে আপনি যদি 32 বিয়োগ করেন তাহলে হয়ে যাবে কিন্তু এই 220। তো দেখুন এই জায়গায় কিন্তু 220 হয়ে যাবে। তাহলে এর নাম্বার মানে সমান হয়ে গেল। অর্থাৎ এই অঙ্কের সঠিক উত্তর হবে কিন্তু 600। এই পরীক্ষায়
ওই পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার ছিল কিন্তু 600। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 73 প্রশ্ন আছে 5টি আমের বিক্রয় মূল্য 4টি আমের ক্রয় মূল্যের সমান, লাভ বা ক্ষতির শতকরা হার কত? তো 5টি আমের বিক্রয় মূল্য 4টি আমের ক্রয় মূল্যের সমান, তাহলে তো এখানে ক্ষতিই হবে। তো আপনি মনে করুন 4টি আমের প্রত্যেকটা আমের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা করে, তাহলে 4টি আমের ক্রয় মূল্য কত হবে? 4টি আমের ক্রয় মূল্য হবে 4 টাকা। এবারে বলছে ওই 4 টাকায় কী করছে? 5টি আম বিক্রি করছে, ক্ষতি তো হবেই। তো 5টি আমের বিক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। একটা আমের বিক্রয় মূল্য কত? একটা আমের বিক্রয় মূল্য কিন্তু 4/5 টাকা একটা আমের বিক্রয় মূল্য। তাই একটা আমের বিক্রয় মূল্য 4/5 টাকা, কিন্তু একটা আম সে ক্রয় করছে কত? আমি ধরেছিলাম প্রত্যেকটা আম 1 টাকা করে কিনছে, তাহলে কিনছে 1 টাকা করে, বিক্রয় করছে 4/5 টাকা করে, তাহলে লস হচ্ছে কত? তো এখানে 5 লসগু হয়ে যাবে, 5 লসগু হলে 5 - 4, তাহলে 1/5 টাকা হবে। এখানে 1/5 টাকা, এটা হচ্ছে ক্ষতি হচ্ছে। তাহলে যদি 1 টাকায় ক্ষতি 1/5 টাকা, তাহলে 100 টাকায় ক্ষতি কত? তাহলে 100 টাকায় ক্ষতি হবে 100 গুণ 1/5, তাহলে এখানে 100 আর 5 কাটলে 20, তো 20% ক্ষতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সিদ্ধাক হবে সঠিক উত্তর। 74 এর অঙ্ক দেখব, কোন সংখ্যাকে 713 দিয়ে ভাগ করলে ভাগশেষে 115, এই সংখ্যাকে 31 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তো এই অঙ্কগুলো সহজে সমাধান করা যাবে। সেটা হচ্ছে এই 115কে আপনি কী করবেন? 115কে আপনি 31 দিয়ে ভাগ করবেন। তো 31 দিয়ে ভাগ করলে এখানে 3 তিরিককে 3 1 কে 3 আর 3 তিরিককে 9 হয়, বিয়োগ করলে কত হয়? 3 আর 2 হলে 5, 9 আর কত হলে 11, 2 হলে 11। দেখুন 22 অবশিষ্ট থাকছে। এখানে বলছে না 31 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, তাই ভাগশেষ কিন্তু 22 থাকবে। বিদ্যাক হবে সঠিক উত্তর। এইভাবে তো এই অঙ্কগুলো সহজে সমাধান করতে হয়। এবার এই অঙ্কটা বলেছে এটা ভগ্নাংশের যোগ বিয়োগ, তো এটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন? তো এখানে আপনি লসাগু করুন 16 লসাগু করলে এখানে 2 4 8 আর 16 লসাগু হবে কিন্তু 16। তো এখানে 16 1 কে 16 বিয়োগ, এখানে হচ্ছে 8 দিনও 16, 8 1 কে 8 বিয়োগ, 4 4 16, 4 1 কে 4, তারপরে প্লাস, তারপরে এখানে আছে এটা কিন্তু প্লাস, তারপরে 8 দিনও 16, 2 1 কে 2, তারপরে বিয়োগ 16 1 কে 16, 1 1 কে 1। এখন এখানে আমরা পাচ্ছি কত? এখানে 16 আর 2 18, এই দুটো যোগ করলে হচ্ছে 18, 16 আর 2 18, আর এখানে আছে 8 আর 4 12, 12 আর 1 13, 18 থেকে 13 বাদ দিলে থাকবে 5, তা 5/16 হবে এর সঠিক উত্তর, 5/16। তো এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখব কী আছে। 77 দাগের অঙ্ক আছে, দেখুন 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা একটি পূর্ণবর্গের সংখ্যা হবে? তো এইগুলো সহজে আপনি কিভাবে নির্ণয় করবেন? এখানে যেহেতু বলেছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তো আপনারা জানেন অবশ্যই 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 6টা 9, এটা তো আপনারা জানেন। তো আপনারা কি করবেন? 6 অঙ্কের থাকলে 3টি 9 আর 3টি 9 গুণ করবেন। যদি 3টি 9 আর 3টি 9 গুণ করেন, যেটা সংখ্যা পড়বে সেটাই কিন্তু 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে দেখুন এই 9 আর এই 9 গুণ করলে শেষে কিন্তু 1 আসবে। তো অপশানে দেখুন এখানে সবার শেষে কিন্তু 1 নেই, শুধু কিন্তু এই সির অপশানে দেখুন সবার শেষে 1 আছে। তো সিদ্ধাকটা হবে সঠিক উত্তর, অর্থাৎ আপনার হয়ে যাবে 99801। এর থেকে সহজ নিয়ম আর নেই। যদি আপনার 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, তাই আপনি কিন্তু 3টি 9 গুণ করবেন। যদি 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বলে, তাহলে আপনাকে 2টো 9 আর 2টো 9 গুণ করতে হতো, সেক্ষেত্রেও শেষে হয়ে যাবে কিন্তু 1। এবারে আপনার যদি বলতো 4 অঙ্কের জায়গায় আপনি যদি বলতো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন, তখন আপনি একটা 9 আর একটা 9 গুণ করতেন, করে আপনি 81 পাঠাতেন। এখন দেখুন, এখন এখানে আপনি উত্তরটা গুণ না করে কিভাবে আপনি উত্তর করতে পারেন? যদি আপনার দেখাচ্ছে এই অপশানেও 1 হতো, এই অপশানেও 1 হতো, তাহলে আপনি সেই ক্ষেত্রে কি করতেন? সেই ক্ষেত্রে গুণ কিভাবে করতেন? ধরুন এই 3টি 9 আর 3টি 9 গুণ করতে অনেকটা সময় লেগে যায়, তাই আপনাকে চলে আসতে হবে এখান থেকে। দেখুন 9 9 81, অর্থাৎ 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যা কিন্তু 81 হয়। এবার আপনি ঠিক এই 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যার জায়গায় আপনি 81 পাতায় দিন, দিয়ে কি করবেন? এখানে একটা 0 দেবেন, এখানে একটা 9 দেবেন, ব্যাস আপনার 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যা বেরিয়ে গেল, গুণ করতে হলো না। 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যা আপনি কী করলেন? আপনি ঠিক আবার 81টা পাতে দিলেন, দেওয়ার পরে এখানে একটা 0 আছে, এখানে 2টো 0 দিলেন, আর এই যে 9টা 9 বসে গেল, কিন্তু আর একটা 9 বেশি দেবেন, কারণ এটা 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তাই কিন্তু 9টা বসে গেল। দেখুন গুণ প্রসেস কিন্তু সবার এক। এগুলো শুধুমাত্র খাটে 2 অঙ্কের, 4 অঙ্কের, 6 অঙ্কের এবং 8 অঙ্কের বেলায়। 8 অঙ্কেরও সেম ওই একই জিনিস, 4টি 9 আর 4টি 9 গুণ করবেন, গুণ করলে কত হয়? 4টি 9 আর 4টি 9 গুণ করবেন, গুণ করলে কত হবে? তো গুণ সেম একইভাবে আমরা করব, এই 81টা এখানে বসাবো, 81 বসানোর পরে কী হবে? আমরা 6টা অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যার জায়গায় আমরা 2টো 0 বসিয়েছিলাম, তাহলে 8 অঙ্কের বেলায় কী হবে? এখানে 3টে 0 বসবে, ব্যাস। এবার এখানে দেখুন 6 অঙ্কের বেলায় 2টো 9 বসেছে, তা 2টো 9 আমি কিন্তু বসিয়ে দিলাম, এবার আর একটা 9 বসবে এক্সট্রা,
8 অঙ্কের যেহেতু বলেছে 8 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তা গুণ না করেই কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে দেওয়া যায়। দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 8 অঙ্কের কিন্তু বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় হয়ে গেল। তো এইভাবে কিন্তু 2 অঙ্কের 4 অঙ্কের 6 অঙ্কের 8 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আপনার গুণ যোগ বিয়োগ না করেও কিন্তু করা যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই সিদ্ধাক। এবার আপনার ভালো করে বুঝবেন, দুই অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম এবং 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা করলেই কিন্তু এরকমভাবে আসবে। আর যদি বলতো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 9 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তারও একটা নিয়ম আছে। যদি অঙ্ক আসে আমি সেভাবে বলে দেবো, কিন্তু এর বেলায় কিন্তু এই সেমভাবে হবে এবং ওগুলোর বেলায়ও কিন্তু একই রকমভাবে হবে। গুণ বিয়োগ যোগ বিয়োগ না করে কিন্তু আপনি এভাবে উত্তর করতে পারবেন। 78 অঙ্ক দেখবো। একজন ব্যাটসম্যান 12তম ইনিংসে 63 রান করায় তার রানের গড় 2 বৃদ্ধি পায়। 12তম ইনিংসের পর তার রানের গড় কত? তো দেখুন এই অঙ্কটা আমি অপশান থেকে সমাধান করব। অপশানে প্রথমে কী রয়েছে, প্রথম অপশান আছে 33। তো বলেছে 12তম ইনিংসের পর তার রানের গড় কত? তো 12তম ইনিংসের পর কিন্তু রানের গড় আমি ধরলাম 33। তো 33 গুণ 12 তাহলে কত হচ্ছে? 33 গুণ 12 মানে 3 বারং 36, 6 হাতে 3, 3 বারং 36 আর 3 39। এবারে যেহেতু বলেছে 12তম ইনিংসে 63 রান করাই কিন্তু তার 2 গড় বৃদ্ধি পেয়েছে, তাহলে 11তম ইনিংসের রান কত ছিল? 11তম ইনিংসে ছিল কিন্তু 33। যেহেতু 33 রানের গড় হয়েছে 12তম ইনিংসের পরে, তাহলে 11তম ইনিংসে কিন্তু এর রানের গড় ছিল 31। 31কে 11 দিয়ে গুণ করুন, তা কত হচ্ছে? তো 11 1 11 1 হাতে 1, 3 11 33 আর 1 34। তো এই দুটোর বিয়োগফল কত হচ্ছে? তো বিয়োগফল হচ্ছে 1 আর কত হলে 6, 5 হলে 6। এখানে কিন্তু 63 আসবে, কিন্তু 1 আর কত হলে 6, 5 হলে 6, 4 আর কত হলে 9, 5 হলে 9। দেখুন 55 আসছে, তাই আমরা কিন্তু এর দাগটা নেব না। এক্স ওয়াইয়ের বিকল্প এটা ধরে করা যায়, তাই আমি কিন্তু এইভাবে করছি। অপশান থেকে এই অঙ্ক খুব সহজে সমাধান করা যাবে। এবার আমরা দেখব 39। তো যদি আমরা 39 নিই এখানে, তা 12তম ইনিংসের রান হয়েছে 12তম ইনিংসের পর রানের গড় হয়েছে 39, এটা আমি ধরছি। তো এখানে 12 দিয়ে গুণ করুন, গুণ করলে মোট কত হবে? 9 12 108, 8 হাতে 10, 3 12 36 আর 10 46। বলেছে না 12তম ইনিংসে 63 রান করায় 2 গড় বৃদ্ধি পেয়েছে, তাহলে 12তম ইনিংসের আগে 11তম ইনিংসে কিন্তু 2 কম ছিল, তাহলে 39 থেকে 2 কম দিলে হচ্ছে 37। তো 37 গুণ 11, 11তম ইনিংসে ছিল কিন্তু 2 কম, তাই কিন্তু 37কে 11 দিয়ে গুণ করলে কত হবে? 7 11 77, 7 হাতে 7, 3 11 33 আর 7 40, 7 আর কত হলে 8, 1 হলে 8, 6 করতে 6, দেখুন 61 হচ্ছে, এখানে কিন্তু 63 হচ্ছে না, তাহলে আমার বিদ্যাকটাও হবে না। এবার আমরা সিদ্ধাকটা দেখব। এবার সি আছে 41, আমরা 41 ধরবো। তো ঠিক আছে, 41 গুণ 12, 12তম ইনিংসের রানের গড় হয়েছে 41, তো 12কে আমরা 41 দিয়ে গুণ করলে মোট রান হয়ে যাবে 12কে 12 2 হাতে 1, 4 12 48 আর 1 49। 12তম ইনিংসে 2 বেড়েছে, তাহলে 11তম ইনিংসে কত ছিল? তো 39 ছিল, 41 থেকে 2 কম হয়েছিল, তাই 11 দিয়ে গুণ করবো। তো এখানে হচ্ছে 9 11 99, 9 হাতে 9, 3 11 33 আর 9 42। তো 9 আর কত হলে 12, 3 হলে 12 হাতে 1, 2 আর 3 3 আর কত হলে 9, 6 হলে 9, দেখুন 63 হচ্ছে বিয়োগ করলে। তো এখানে দেখুন 63 হয়ে যাচ্ছে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 12তম ইনিংসের পর তার রানের গড়ে 41 হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অঙ্কটা আপনার অন্য পদ্ধতিও আছে, সেভাবে সমাধান করা যাবে। সেটা হচ্ছে এইভাবেতে এক্স ধরে করলে এই অঙ্কটা আপনি কীভাবে সমাধান করবেন? দেখুন 12তম ইনিংসে 63 রান করায় তার রানের গড় 2 বৃদ্ধি পেয়েছে, তাহলে 11তম ইনিংসের রান ছিল কিন্তু, আমি মনে করছি 11তম ইনিংসে রানের গড় ছিল এক্স, তাই 11তম ইনিংসে মোট রান হয়ে গেছে কিন্তু 11x। 12তম ইনিংসে 63 করেছে, তাহলে প্লাস 63, তাহলে 12তম ইনিংস মোট রান করেছে কিন্তু এই 11x প্লাস 63, এটা কিন্তু মোট 12তম ইনিংসে মোট রান হয়ে গেছে। এবারে এখন আমরা 12তম ইনিংসে রান পাচ্ছি এই যে, কিন্তু ওরা বলছে না রানের গড় 2 বৃদ্ধি পেয়েছে, 63 রান করায় তার রানের গড় 2 বৃদ্ধি পেয়েছে। তা আগে ছিল গড় এক্স, এখন 2 বৃদ্ধি পেয়েছে মানে যোগ 2, তাহলে 12তম ইনিংসে তখন রান কত হবে? এক্স প্লাস 2, 12 গুণ এক্স প্লাস 2। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে 11x প্লাস 63 আর এখানে 12x প্লাস 24 পাবো। এবার 12x এই সাইডে আসলে মাইনাস 12x, তাই 11x থেকে মাইনাস 12x বাদ দিলে থাকে মাইনাস 1x সমান সমান এই প্লাস 63 ওই সাইডে গেলে কিন্তু মাইনাস 63। এবার 24 থেকে 63 বাদ দিলে থাকে 4 আর কত হলে 13, 9 হলে 13 হাতে 1, 2 আর 3 3 আর কত হলে 6, 3 হলে 6, অর্থাৎ 39। তাই এই এক্স আর এই এক্স, এই মাইনাস আর এই মাইনাস কেটে যায়, তো এক্স সমান সমান হয়ে যাচ্ছে কিন্তু 39। তো দেখুন 11তম ইনিংসে আমি রান ধরেছিলাম কিন্তু এক্স, তাহলে 11তম ইনিংসে রানের গড় হচ্ছে 39, আর এখন 2 বৃদ্ধি পেয়েছে, তাই 39-এর সঙ্গে 2 বৃদ্ধি করুন, তাহলে 41 হয়ে যাবে। তো এর সঠিক উত্তর হবে সিদ্ধাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সমাধান করা যায় এক্স ধরে, আর না হলে অপশান থেকেও আপনি সমাধান করতে পারবেন, আগের যে নিয়মটা দেখালাম। এবার আমরা দেখব 79 দাগের এই অঙ্কটি। 79 দাগের অঙ্ক দেখবো, তবে তার জন্য কি করব, এটা একটু মুছে দেবো।
79 অঙ্ক আছে, একজন পিতা ও তার পুত্রের বয়সের অনুপাত 17:7। 6 বছর আগেও ওই অনুপাত ছিল 3:1। পিতার বর্তমান বয়স কত? তো পিতার বর্তমান বয়স, সেখানে দেখুন পিতার পুত্রের বর্তমান বয়সের অনুপাত আছে 17:7। তো পিতার বর্তমান বয়স যেহেতু বলেছে আর পিতার বর্তমান বয়সের অনুপাত 17:7 বলেছে, তাহলে এই যে পিতার বয়স কিন্তু 17 ক্যালকুলেশন দাঁড়াচ্ছে আর পুত্রের কিন্তু 7 ক্যালকুলেশন দাঁড়াচ্ছে। যেহেতু পিতার বর্তমান বয়স কত বলেছে, তাহলে এখানে যে অপশানগুলো থাকবে সেগুলো কিন্তু 17 দ্বারা বিভাজ্য হবে। এই অপশান থেকে এটা আমরা সহজে সমাধান করতে পারি। তো এখানে অপশানে যেগুলো আছে তার মধ্যে 17 দ্বারা ভাগ করা যায় একমাত্র 51, তাই বিদ্যাকটা আমরা সঠিক উত্তর বলতে পারি। ব্যাস, এবার আমরা চলে যাবো 80 দাগের প্রশ্নে। তবে এই অঙ্কটা আবার মানে এই অঙ্কটা 51 তো হলো, যদি এরকম আরেকটা অপশান থাকতো 64 জায়গায় 68 থাকতো, তাহলে 17 তো 68টা ভাগ হতো। তাহলে এরকম দুটো অপশানের মধ্যে তখন আমরা কী করে বুঝতাম যে 51 সঠিক উত্তর হবে, 68 হবে না? তাহলে সেক্ষেত্রে কী হয় দেখুন, যদি আমি 51 ধরি তাহলে 17কে 51 দিয়ে কাটলে হচ্ছে 3, ভাগফল হচ্ছে 3, সেই 3টা 7 দিয়ে গুণ করুন। তাহলে এখানে হচ্ছে 51 আর 3 দিয়ে গুণ করলে 3 7 21, 3 দিয়ে 17 গুণ করলে 3 17 51, 3 দিয়ে 7 গুণ করলে 3 7 21। এখন বলেছে 6 বছর আগে, তো এটা কিন্তু বর্তমান বয়স 51 বছর, আর এখানে পিতার বর্তমান বয়স 51 বছর আর পুত্রের বর্তমান বয়স কিন্তু 21 বছর। 6 বছর আগে কী হবে? তো 51 থেকে 6 বিয়োগ করুন, তাহলে হচ্ছে 45, আর 21 থেকে 6 বিয়োগ করুন, তাহলে হচ্ছে 15। এখন এই দুটোর আপনি অনুপাত করুন, অর্থাৎ এটা যদি কাটলে দেখুন 3:1 হচ্ছে কিনা। দেখুন এই 3 15 45 আর 15 15, দেখুন 3:1 হচ্ছে। তাহলে আপনি বিদ্যাগের সঠিক উত্তর বলতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজেই অঙ্ক সমাধান করা যায়। পরের প্রশ্ন চলে যাবো। অঙ্ক খুব সহজেই সমাধান করা যায় অপশান থেকে। আজকে যে কটা অঙ্ক আমি দেখাবো আপনার প্রায় সব অঙ্ক কিন্তু অপশান থেকে সমাধান করব। অপশান থেকে সমাধান করবেন, খুব সহজেই সমাধান হয়ে যাবে। চলুন চলে যাই পরের প্রশ্নে। এবারে দেখুন 80 দাগের একটা প্রশ্ন দেখছি, 12 14 এবং 24-এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো 12 14 24, তো এখানে 12/14 দেবো ইস টু 24 বাই এই চতুর্থ সমানুপাতি এক্স ধরবো। তো এখানে 12 দিনও 24 করুন, তো এক্স সমান 28 হয়ে যাবে। এর সঠিক উত্তর হবে 28, এর দাগ হবে সঠিক উত্তর। চতুর্থ সমানুপাতি 28। এই 1 নম্বরকে 3 নম্বর দিয়ে ভাঙালি হয় 2, আর সেই 2টা কিন্তু 14 সঙ্গে গুণ করলে চতুর্থ সমানুপাতি বেরিয়ে যায়। 81 দাগের অঙ্ক আছে, সুমন্ত 50,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 8 মাস পরে দীপক 70,000 টাকা নিয়ে একটা ব্যবসায় যুক্ত হয়। ওই ব্যবসায় যুক্ত হয় 3 বছর পরে, তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তো এটা 3 বছর পরে, তো 8 মাস পরে যেহেতু দীপক দিয়েছে, তার 3 বছর টাকাটা কিন্তু 50,000 টাকা 3 বছর সুমন্তর কেটেছে। তো সেটা আমরা 50,000কে কত দিয়ে গুণ করবো? 50,000কে আমরা গুণ করবো 12 মাসে 8 বছর হয়, তা 3 12 36 দিয়ে গুণ করবো। গুণ করলে কত হয়? তো এখানে 5 ছক 30, 0 হাতে 3, 3 5 15 3 18, এর পিছনে 4টি শূন্য হয়। আর দীপক দিচ্ছে 70,000 টাকা, 1 2 3 4টি ইন্টু এর খাটবে কিন্তু 3 বছরের মধ্যে 36 মাসের মধ্যে কিন্তু 8 মাস চলে গিয়েছে, তাহলে এর খাটবে কিন্তু 28 মাস। তো এটা যদি আমরা গুণ করি, তাহলে 27 56 6 হাতে 5, 7 দিনে 14 আর 5 19, আর এই 4টি শূন্য থেকে যায়। তো এইটা আমরা অনুপাত বার করবো। তো অনুপাত বার করলে এই 4টি শূন্য আর এই 4টি শূন্য অটোমেটিক কেটে যায়। তো সেখানে 180কে আমরা 196 দিয়ে কিন্তু অনুপাত বার করছি। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 45 হবে, আর এটাকে 4 দিয়ে কাটলে হবে 49। এখানে 45:49 সঠিক উত্তর, অর্থাৎ এই বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 82 দাগের প্রশ্নে চলে যাব। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আপনার কিন্তু বলে আসবে না যে এই অঙ্কটা আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় দেবো, এই অঙ্কটা পিএসসিতে দেবো, এটা মিসলেনিয়াসে দেবো, এটা কলকাতা পুলিশে দেবো, এরমভাবে বলে আসবে না। এই টাইপের অঙ্ক কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে অঙ্কটা দেখলেন, এই অঙ্কটা কিন্তু অনেক পরীক্ষায় পড়েছে, ক্লার্কশিপ পরীক্ষায় পড়েছে, রেল পরীক্ষায় পড়েছে, আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় পড়েছে এরকম অঙ্ক। আবার এই যে অঙ্কটা দেখছেন, এই অঙ্কটা পড়েছে আপনার মিসলেনিয়াসে। আবার এই যে অঙ্কটা দেখছেন, এই অঙ্কটা কিন্তু পিএসসি ক্লার্কশিপে পড়েছে, পিএসসি মিসলেনিয়াসে পড়েছে, পিএসসি ফুড এসআইয়ে পড়েছে। এই অঙ্কটা মানে আপনার সবসময় মনে রাখতে হবে, যে অঙ্কই আসুক না কেন, অঙ্ক কিন্তু বলে কই আসবে না যে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে দেবো বা এটা মিসলেনিয়াসে দেবো, এটা পিএসসি ক্লার্কশিপে দেবো, এরকম কিন্তু বলে আসবে না। সব অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ। তো 82 দাগের অঙ্ক দেখবো, A/B = 3:4, B/C = 6:5, A/C = কত? তো দেখুন এইটা আগে লিখে নিচ্ছি আমি, A/B এইটা সমান কত বলেছে? 3:4, 3:4, আর B/C, B/C এইটা সমান কী বলেছে? B/C সমান বলেছে 6:5,
তো এখানে 6:5 লিখলাম। এবার এইসব অঙ্ক আপনি নিমেষে কীভাবে সহজে সমাধান করবেন, আপনি যদি দ লিখতে পারেন, বাংলায় যেটা বলা হয় দ, এই দটা যদি আপনি লিখতে পারেন তাহলে অঙ্ক সমাধান হয়ে যাবে। দ দেখুন আমি প্রথমে এই দাগটা দিয়েছি, তারপরে এই দাগটা দিয়েছি, তারপরে এই দাগটা দিয়েছি, এটা দ। এই দটা যদি আপনি লিখতে পারেন তাহলে বাংলায় দ লিখতে পারলে এটা সমাধান হয়ে যাবে। তো এটার সঙ্গে এটা আমি গুণ করবো, এটার সঙ্গে এটা আমি গুণ করবো, এটার সঙ্গে এটা আমি গুণ করবো, তাহলে আমার ক্যালকুলেশন বেরোবে A:B:C, এইটার সমান সমান এটার সঙ্গে এটা গুণ করলে 3×6 18, এটার সঙ্গে এটা গুণ করলে 4×6 24, এটার সঙ্গে এটা গুণ করলে 4×5 20। তো দেখুন 18:24:20। এখন এটাকে আমরা ভাঙাবো, কত দিয়ে ভাঙাবো দেখুন, 9×9 18, 12×9 24, আর এখানে 10×9 20। এখানে যেহেতু বলেছে A:C কত, এখানে বলেছে না A:C কত, তো A 9 আর C 10, তাহলে A:C সমান সমান 9:10 হবে এর সঠিক উত্তর। সেই ক্ষেত্রে ডি দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 83 দাগের অঙ্কে চলে যাব। 83 অঙ্ক আছে দেখুন, কিছু লোক একটি কাজ 90 দিনে করতে পারে। যদি 15 জন লোক কম কাজে লাগে তবে কাজটি শেষ করতে 10 দিন বেশি সময় লাগে। শুরুতে কতজন লোক লাগবে? তাই এই অঙ্কটার অপশান থেকে আপনি সমাধান করবেন কিভাবে দেখুন। এই অঙ্ক আলাদাভাবে করার দরকার লাগে না, এই অঙ্ক অপশান থেকে আমরা সহজে সমাধান করতে পারি। এখানে বলছে কিছু লোক কাজটি করে 90 দিনে করতে পারে, কিছু লোক 90 দিনে কাজ করবে। তা আপনি মনে করুন 120 জন লোক লাগবে, এখানে বলছে কতজন লোক ছিল, তা এই কিছু লোক বলতে 120 জন লোক। তো এর অপশানটা হবে কিনা আমি সেটা দেখছি, এর অপশানটা হবে কিনা। তাহলে আমরা কি করব, এই 120কে 90 দিয়ে গুণ করব। 90 দিয়ে গুণ করলে কত হয়, 9 12 108, আর এই দুটো শূন্য বসে গেল। এখন বলছে যদি 15 জন লোক কম কাজে লাগে তবে কাজটি শেষ করতে 10 দিন বেশি সময় লাগে। আগে লাগবে 90 দিন, এখন লাগবে 100 দিন, আর লোক কত কম হচ্ছে 15। তো এখানে 120 জন কিন্তু ছিল, 15 জন কম হলে কত হবে 105। তাই আমরা এটাকে কি করব, এটাকে 100 দিয়ে গুণ করবো, কারণ 90 দিনে কাজটা হয়ে যাচ্ছিল কিন্তু 10 দিন বেশি সময় লাগছে 15 জন কমের জন্য। তো 15 জন লোক কম মানে 105 জন লোক, আর তাহলে 100 দিনে করলে কত হবে, তাহলে এখানে হয়ে যাবে 105-এর পিছনে দুটো শূন্য। দেখুন এটা সমান হচ্ছে না, তাহলে এর দাগটা আমার হবে না, এর দাগটা আমি নেব না, বির দাগটা দেখব। দেখুন অঙ্ক খুবই সহজে সমাধান করা যাবেন। 130 জন লোক গুণ 90, 130কে 90 দিয়ে গুণ করবো, গুণ করলে কত হবে 9 13 8 13 1000, 9 13 117, আর এই দুটো শূন্য বসে গেল। এবার বলেছে 15 জন লোক কম লাগবে। 15 জন লোক যদি কম লাগতো তাহলে কি হতো, তাহলে 130-এর জায়গায় হয়ে যেত 115, আর এখানে 90-এর জায়গায় 10 দিন বেশি লাগবে মানে 100 দিয়ে গুণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কত হবে 1 1 5, এ দুটো শূন্য। দেখুন এটা আর এটা সমান হচ্ছে না, তাহলে কিন্তু হবে না। বিদ্যাকটাও আমরা নেব না, সিদ্ধাকটা দেখব। সিদ্ধাকটা কি হবে, সিদ্ধাকটা ঠিক 140 জন লোক 90 দিনে করবে। তো 9 14 কত হয়, 9 14 126 হয়, আর এই দুটো শূন্য বসে গেল। এখন 140-এর জায়গায় কত হবে, 15 জন কম লোক লাগবে, তাহলে এখানে হয়ে যাবে 125, ইন্টু 90-এর জায়গায় 10 দিন বেশি সময় লাগবে, তাহলে এখানে 100। দেখুন 1 2 5 দুটো শূন্য হচ্ছে, 2600 হচ্ছে না। এই যে 12,600 হচ্ছে না, এখানে কিন্তু 12,500 হচ্ছে, তাহলে এটাও কিন্তু হবে না। এবার আমরা অপশান দেখব ডি 150। তো ডির অপশানে আমরা 150 আছে, 150টা বসালাম, বসানোর পরে 90 দিয়ে গুণ করে দিলাম। 8 15 100 করি, 9 15 135, দেখুন এই 3500 মানে 13,500 হলো। এবার ঠিক 15 জন কমে গেল, এই যে 15 জন লোক কম লাগছে, তো 15 জন কমে গেল, 15 জন কমে গেলে থাকবে 135। এবার 90-এর জায়গায় 10 দিন বেশি সময় লাগবে, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো। দেখুন এখানেও 1 3 5 দুটো শূন্য হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন এখানে কিন্তু 1 3 5 দুটো শূন্য হচ্ছে, তো ডির দাগটা এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অঙ্কটা আপনি অপশান থেকে এভাবে সমাধান করতে পারেন। যদি আপনি মনে করেন না আপনি অঙ্ক থেকে ক্যালকুলেশন করবেন, একদম 15 সেকেন্ডের মধ্যেও ক্যালকুলেশনটা দেখাই দিন স্যার, তাহলে 15 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশন দেখাই দিচ্ছি। দেখুন এখানে কিছু না, এই যে 15 আছে, আপনি এখানে 15টা 15 দেবেন, এখানে 15টা 15 দেবেন, গুণ এখানে 90 দিনে করতে পারতো কিন্তু 10 দিন বেশি সময় লেগেছে, তাই আপনি এখানে 190 আর 10 100 করে দেবেন। আর 10 দিন বেশি সময় লেগেছে বলে 10টা নিচে দিয়ে দেবেন, ব্যাস। এখানে 10কে 100 করে দেবেন, আর 15-10কে 150 করে দেবেন, উত্তর বেরিয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, আপনার যেটা ভালো লাগবে। দেখুন অনেক অঙ্ক আমি কিন্তু 2টো 3টে 4টে নিয়ম পর্যন্ত শেখাই দিচ্ছি, আপনি যেভাবে আপনি সমাধান করতে পারবেন করবেন। তো এইভাবে আপনি যদি অঙ্ক দেখতে চান এবং অঙ্ক যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। নিয়মিত আমরা কিন্তু পিএসসি ক্লার্কশিপের জন্য একটি করে প্র্যাকটিস সেট নিয়ে আসছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য একটি করে প্র্যাকটিস সেট নিয়ে আসছি, এছাড়া মিসলেনিয়াসের জন্য প্রতিনিয়ত কিন্তু একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসছি। এতগুলো কিন্তু ভিডিও করতে আমার যথেষ্ট পরিমাণ কষ্ট হয়, তাই আপনারা একটু হেল্প করার জন্য একটা ভিডিওতে লাইক করবেন, আর যদি অঙ্ক করানো পছন্দ হয় তাহলে লাইক করবেন, কিন্তু যদি আপনার না পছন্দ হয় তাহলে আপনি আর লাইকও করতে পারেন, কোনো অসুবিধা নেই। চ্যানেলটা ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করবেন।
তো চলুন চলে যাই পরের প্রশ্ন দেখি কী আছে। তবে এইভাবে তো অঙ্ক যদি আপনার আরও কিছু অঙ্ক যদি প্রবলেম হয়, শর্টকাট ট্রিক্সে বা টিপসের মধ্যে যদি আপনি অঙ্ক পেতে চান, তাহলে আপনি এই নাম্বারে আমার ফোন করবেন। ফোন নম্বর হচ্ছে 85-3-9-82-506। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই নাম্বারে আপনি ফোন করবেন। রাত 10টা থেকে 11টা আমি যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনাদের সহযোগিতা করব। তো আমরা কিন্তু খুব শীঘ্রই পিএসসি ক্লার্কশিপের জন্য, পিএসসি মিসলেনিয়াসের জন্য এবং ডাব্লিউপি এবং কলকাতা পুলিশের জন্য কিন্তু আমরা খুব শীঘ্রই একটা ফ্রি মক টেস্ট নিচ্ছি। আপনারা যদি কেউ রাজি থাকেন ফ্রি মক টেস্ট দিতে, অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে। আর এই যে জুন মাসের একটা মক টেস্ট আমরা নেব, তারপরে জুলাই একটা মক টেস্ট নেব, এইভাবে কিন্তু মক টেস্ট নেব প্রতি মাসে। যদি আপনারা মাসে মক টেস্ট দিতে চান তাহলে অবশ্যই আপনারা ফোন করবেন। আর যদি আপনার কোনো অন্য বিষয়ে হেল্প চাই তাহলে অবশ্যই আপনারা ফোন করে জানতে পারবেন। রাত 10টা থেকে 11টা পর্যন্ত আপনি ফোন করতে পারবেন। দিনের যে কোনো সময় এই একই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন আপনাদের প্রবলেমটা নিয়ে। চলে যাবো পরের প্রশ্ন দেখব কী আছে। তো তার জন্য এবার আমরা এই 84 দাগের অঙ্কটা দেখব। তো তার জন্য আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলে নিই। এইটি ফোরের অঙ্ক আছে, এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থা রেখে 450 টাকা সুদ পান। ওই ব্যক্তি কত টাকা সংস্থাটি বিনিয়োগ করেছিলেন? অর্থাৎ আসল আপনাকে বার করতে হবে। এইগুলো বার করা একদম সহজ নিয়ম হচ্ছে 12কে 2 দিয়ে গুণ করবেন, কারণ 12% হারে 2 বছরের সুদ। এটা হচ্ছে তাহলে সুদের পার্সেন্টেজ হয়ে যাবে 12 × 24, 12কে 2 দিয়ে গুণ করে দিলে 24% হয়ে গেল। এই 24% কথার অর্থ হচ্ছে 24/100। এবার আপনাকে বলেছে কি সুদ দেওয়া আছে, আসলে আপনাকে বার করতে হবে কিছু না। আপনি এই 450 সুদ দেওয়া আছে এটা লিখলেন, লেখার পরে এটাকে আপনি উল্টে গুণ করে দিলেন, এই 100টা উপরে দিলেন আর 24টা নিচে দিয়ে দিলেন, ব্যাস। এবার আপনাকে কী করতে হবে? এবার আপনাকে এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে আপনার এটা সঠিক উত্তর বার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 3×15=45 লিখতে পারি, অর্থাৎ 150, আর এখানে লিখতে পারি 3×8=24। এখানে 8কে 2 দিয়ে কাটলে হয়ে যায় 4 × 8, আর 4 × 8, আর 2কে যদি 150 দিয়ে কাটি তাহলে এখানে হয়ে যাবে 75, আর 4কে 100 দিয়ে কাটলে হয়ে যাবে 25। তো 25 আর 75 যদি আমরা গুণ করি তাহলে 5×25=25, 5×25 এবং 125 হাতে 12, 6×25 150, 7×25 175, আর 10 আর 175 আর 12 কত হয়? 175 10 85, 187 হয়। তো এখানে হয়ে যাবে 1875 টাকা। তো দেখুন 1875 টাকা বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 85 দাগের অঙ্ক দেখব। এর কার্যক্ষমতা বি এর দ্বিগুণ। যদি দুজন মিলে কোনো কাজ 21 দিনে করতে পারে তবে একা কাজটি কত দিনে করবে? তো দেখুন এটা আপনি কিভাবে সমাধান করবেন। এর কর্মক্ষমতা বলেছে বি এর দ্বিগুণ। তো যদি 1 অংশ করে তাহলে বি করবে কত? বি করবে হাফ অংশ, তাহলে দ্বিগুণ হয়ে গেল এর কর্মক্ষমতা। তাহলে এরা দুজনে অর্থাৎ এ প্লাস বি একসঙ্গে করলে কত করবে? একসঙ্গে করলে 1 + 1 = 2। তো এখানে হয়ে যাবে কত? তো এখানে হয়ে যাবে কিন্তু 3/2। তো এটা যদি একসঙ্গে করে তাহলে 3/2 অংশ হবে। এখন বলছে যদি দুজনে মিলে কোনো কাজটি 21 দিনে করতে পারে তবে এই কাজটি কত দিনে শেষ করবে? তো 3/2 অংশ কাজ করবে কত দিনে? ওরা দুজনে মিলে 21 দিনে করছে। তাহলে করছে 1 অংশ, সেই 1 অংশ কাজটা সে কত দিনে করতে পারবে? তাহলে 2/3 অংশ করে 21 দিনে, 1 অংশ করবে কত দিনে? তাই 21 × 3/2 হয়ে যাবে। তো এখানে হয়ে যাবে 3 × 21 = 63, 63/2। তো এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে 31 দিন 62, আর 1 63, 31 × 1/2, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরের প্রশ্নে চলে যাব। এখানে 86 দাগের প্রশ্ন আছে, দেখুন একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 8 ঘন্টায় ভর্তি হয়, কিন্তু চৌবাচ্চা একটি ছিদ্র থাকার কারণে সেই ভর্তি হতে আর 2 ঘন্টা বেশি সময় লাগে। ওই ছিদ্রের মাধ্যমে চৌবাচ্চাটি খালি করতে কত সময় লাগবে? দেখুন এই অঙ্কটা আপনি এরকম অঙ্ক থাকলে কীভাবে সহজে সমাধান করবেন। এটাকে ধরবেন এ, সোজাসুজি এটাকে ধরবেন এ, আর এটাকে ধরবেন বি। এইসব সহজ টিপস এবং ট্রিক্সগুলো আপনারা কাজে লাগান, দেখুন অঙ্ক অবশ্যই আপনাদের সহজে নিমেষে সমাধান হবে। দেখুন এখানে অঙ্ক কী থাকলেও সেটা বড় ব্যাপার না, অঙ্ক কত সময় আপনি সমাধান করতে পারছেন সেটাই কিন্তু বড় ব্যাপার। তো শর্টকাট টিপস আপনি যত ফলো করবেন ততই কিন্তু আপনার সমাধানের একটা সুযোগ থেকেই যায়। তো এখানে এ ধরেছি 8, বি ধরেছি 2, তো এর সূত্র চলে আসবে 8 × 8 + 2, অর্থাৎ এ × এ প্লাস বি বাই বি। তো বাই বি মানে কত? বি মানে 2। তো এখানে আমরা ক্যালকুলেশন করে কত পাবো? 8 × 8 আর 2 10, আর এখানে 2টা বসে গেল। এই 5 × 10, 5 × 8 = 40। তো এর সঠিক উত্তর হবে 40 ঘন্টা। দ্বিতীয় হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
পরের প্রশ্ন আছে 87 দাগের প্রশ্ন, সরলতম মান নির্ণয় করতে হবে এটার। এরকম যদি অঙ্ক থাকে আপনার ভগ্নাংশের যোগ বিয়োগের মতন, যদি ভগ্নাংশের যোগ বিয়োগের মতনই এরকম অঙ্ক, তো আপনারা কী করবেন, এটা আগে লসে করবেন। তো ওই a মাইনাস বি সি মাইনাস এ, তাহলে এ মাইনাস, তাহলে এখানে এ মাইনাস বি সি মাইনাস এটা লিখে নিলাম। এবার এখানে এ মাইনাস বি আছে, তাহলে এটা নেই বি মাইনাস সি, তো বি মাইনাস সিটা আমরা এখানে দিয়ে নিলাম। নিচেটা দেখবো সি মাইনাস এ আছে, বি মাইনাস সি আছে, তাহলে এ মাইনাস বি, তাহলে দেখুন এখানে দুটোই কিন্তু আছে, তাহলে আর দরকার নেই। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব, এই দুটো আছে, এইটা নেই, তাহলে এর সঙ্গে এটা গুণ করব, বি প্লাস সির সঙ্গে বি মাইনাস সিটা গুণ করে দেবো, তারপরে যোগ আছে যোগটা দিয়ে দেবো, তারপরে এখানে সি প্লাস এ, এর দেখুন এ মাইনাস বি আছে আর বি মাইনাস সি আছে, নেই কোনটা সি মাইনাস এ, তো সি মাইনাস এ দেবো। এবার এই জায়গায় যে প্লাসটা আছে, এই জায়গার যে এই প্লাসটা আছে, এই প্লাসটা আমরা এখানে বসালাম, তারপরে এই যে এ প্লাস বি আছে, এ প্লাস বিটা বসালাম, তো এই এ প্লাস বির সঙ্গে কী গুণ হবে, তো এখানে সি মাইনাস এ আছে আর এখানে বি মাইনাস সি আছে, নেই কোনটা এ মাইনাস বি, তো এ মাইনাস বি দিয়ে গুণ করে দেবো, ব্যাস। এবার এটাকে ক্যালকুলেশন করব, এখানে হয়ে যাবে বি প্লাস সি, বি মাইনাস সি মানে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র এটা, তারপর প্লাস আছে প্লাসটা বসে দেবো, এটা সি মাইনাস এ সি প্লাস এ, তার মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র, সেটা আমরা বসিয়ে দিলাম, তারপরে যোগটা আছে যোগটা বসিয়ে দিলাম, তারপরে এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে দিলাম। আর নিচে কী হবে, নিচে যেমন আছে তেমন বসাবো, এ মাইনাস বি সি মাইনাস এ, তারপরে বি মাইনাস সি যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এবার দেখুন এই প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে কি হলো, তো এখানে উপরে শূন্য হয়ে গেল, শূন্য পাই, এইটা বসে গেল এ মাইনাস বি সি মাইনাস এ, তারপরে বি মাইনাস সি, এসব বসে গেল, তো এটা শূন্য উপরে বসে গেল, মানে কি শূন্যের উত্তর, তো এর সঠিক উত্তর হবে ডির দাগ। আশা করি আপনারা বুঝতে পারছেন। অষ্টআশি দাগের প্রশ্ন আছে, এক ব্যক্তি 5 মিনিটে 600 মিটার লম্বা একটি রাস্তা অতিক্রম করে, ওই ব্যক্তির গতি কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করতে হবে। তো 5 মিনিটে যায় 600 মিটার, তা আমি একসঙ্গে করছি, যেহেতু সেকেন্ডে আপনার গতি নির্ণয় করতে বলেছে, কিলোমিটার পার ঘন্টায় নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা এটা মিটার পার সেকেন্ডে প্রকাশ করে নেব। তো এখানে 5 মিনিট সমান 300 সেকেন্ড, 60 মিনিটে 1 সেকেন্ড, তাই 5 মিনিট সমান 300 সেকেন্ড হয়। 300 সেকেন্ডে যায় কত, 600 মিটার, 1 সেকেন্ডে যাবে কত, তা 600কে 300 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে 3 × 6 = 2 মিটার। এই 2 মিটার কিন্তু সেকেন্ডে তার গতিবেগ, এখন এটা বলছে কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করতে হবে, তা 2 গুণ কী হবে, 2 গুণ 18/5, 18/5 দিয়ে যদি আপনি মিটার পার সেকেন্ডকে গুণ করেন 18/5 দিয়ে, তাহলে কিলোমিটার পার ঘন্টায় চলে আসে। যদি আপনি কিলোমিটারকে 5/8 দিয়ে গুণ করেন, কিলোমিটার পার ঘন্টাকে যদি 5/8 দিয়ে গুণ করেন, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা কী পাবো, 18 × 36/5, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 5 × 7 = 35 আর 1 × 36 7.2 হয়ে যায়, তো বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 89 দাগের প্রশ্ন দেখব, চলন্ত ট্রেনের এক যাত্রী বাইরের 1 মিনিটে 21টি খুঁটি গণনা করলেন, যদি প্রত্যেক দুটি খুঁটির মধ্যে দূরত্ব 50 মিটার হয়, তাহলে ট্রেনের গতিবেগ কত। তাহলে প্রত্যেকটার মধ্যে দুটো খুঁটির মধ্যে দূরত্ব 50 মিটার, এখানে কিন্তু 1 মিনিটে কটা খুঁটি দেখেছে, 21টা খুঁটি, 21টা খুঁটির মধ্যে কিন্তু 20টার গণনা হবে, তা 20টা খুঁটির মোট জায়গা লাগবে কত, তো একটা দূরত্ব হচ্ছে 50 মিটার, তাহলে 20টা খুঁটির দূরত্ব হয়ে যাবে কিন্তু 20 × 50 1000 মিটার। এটা আপনি বুঝতে পারছেন কেন আমি 20 দিয়ে গুণ করেছি, কারণ যখন খুঁটি এরম করে করে বসবে, এরম করে খুঁটি বসবে, তখন দেখুন বলেছে দুটো খুঁটির মধ্যে দূরত্ব কিন্তু 50 মিটার, তাহলে এই জায়গাতে এটা যদি 50 মিটার হয়, তারপরে এটা 50 মিটার হবে, তাহলে এখানে দেখবেন এরম করে 21টা খুঁটি বসালে শুরুতে তো একটা খুঁটি বসেছে, তার কিন্তু হিসাবে 21 হয়েছে, তাই কিন্তু 21 হয়েছে, তা মোট দূরত্ব হবে কিন্তু 20টা খুঁটির দূরত্ব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই যে ফাঁকটা আসবে কিন্তু মোট 20টা ফাঁক আসবে, সেই 20টা ফাঁকে কিন্তু 50 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1000 মিটার হলো। এই 1000 মিটার যদি 1000 মিটার, এটা হচ্ছে কত, 1 মিনিটে 21টা খুঁটি গণনা করেছে, তার মানে 1000 মিটার যে ট্রেনটি 100 মিটার, তাহলে 1 মিনিটে যায় 1000 মিটার, 1 মিনিটে যাচ্ছে 1000 মিটার, 60 মিনিটে কতটা যাচ্ছে, যেহেতু বলছে ঘন্টায় গতিবেগ কত, তো 1 মিনিটে যায় 1000 মিটার, তাহলে 60 মিনিটে যায় 60,000 মিটার হবে, 1000কে 60 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 60,000 মিটার, 60,000 মিটার, 60,000 মিটার মানে কিমিতে প্রকাশ করলে কি হয়, 60 কিমি হয়ে যায়, 60 কিমি। যেহেতু বলেছি আমি ঘন্টায় বের করেছি, কারণ এখানে 1 মিনিটে যাচ্ছে 1000 মিটার, 60 মিনিটে যাচ্ছে 60,000 মিটার, তাহলে 60 কিমি পার ঘন্টা হয়ে যাবে, যেহেতু 60 মিনিটে বের করেছি, তাই কিন্তু 60 কিমি পার ঘন্টা এর সঠিক উত্তর। তো বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 91 দাগের প্রশ্ন আছে, একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1,72,225 হয়, তা কোন সংখ্যা, সেই সংখ্যাটা কত। দেখুন এখানে 1,72,225
72,225 আছে, এটাকে আপনার ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে। 1,72,225 এটা ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে। তো আপনি যখন এটা ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে যাবেন তখন কিন্তু আপনার একটা সময় একটা মানে লাগবে। সেই ক্ষেত্রে আপনি এই জায়গাটায় চলে আসবেন। দেখুন এর শেষে 5 আছে, তাহলে এটা কিন্তু এই 7-এর সঙ্গে 7 গুণ করলে কিন্তু 49 হয়, 5 হয় না, আর এটা 0 হয়। এই দুটো কিন্তু আমার অপশান থেকে হবে না। এই যে দুটো অপশান রয়েছে এই দুটো অপশান থেকে আমার সঠিক উত্তরটা বেরিয়ে যাবে। সেই ক্ষেত্রে 415 আর 425 দুটোতে একটা হবে। এখন এখানে আছে 225, তো দেখুন এখানে 15 225 আছে, তো সেই ক্ষেত্রে আমার এই সিদ্ধার্থের সঠিক উত্তর হবে, এটা আমার ধরে নিতে হবে। তাই আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে একটা সহজ পদ্ধতিতে বর্গমূল করব। তো এখানে জোড় সংখ্যা, এখানেও জোড় সংখ্যা ধরলাম। তো দেখুন 25 22 জোড় সংখ্যা হয়ে গেল, 17 আছে, তো আমরা প্রথমে এই 17-র মধ্যে দিলাম 4 4 16 হিসাবে, তাহলে 1 থাকলো। এবার এই 2 2টা নেমে গেল, এর 4-এর ডবল এখানে 8 দেবো, দেওয়ার পর এই জায়গায় 1 আছে না, তো আমরা 1 দেবো, এখানেও 1 দেবো। তো এখানে হয়ে যায় 81, 1 কে 81, 1 আর কত হলে 2, 1 হলে 2, 8 আর কত হলে 12, 4 হলে 12, হাতে 1 1 ক্যালকুলেশন বাজারে শূন্য বসে না, 41 থাকলো। এবার 25টা নামাবো, এই 25টা নামালাম। এবার কি করবো, 41-এর ডবল হয়ে যাবে 82। এবার আপনি এখানে যেমন 5 আছে সেমন 5 দিন, তাহলে দেখুন এখানে 5 দিলাম। 5 দেওয়ার পরে এখানে 5 5 25-এর 5 দিন 10 আর 2 12, 2 হাতে 1 আর 5টা 40 আর 1 41, এখানে দেখুন মিলে গেল, অর্থাৎ 415 হবে সঠিক উত্তর। এখন এইভাবে আপনি ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে পারেন, অথবা 415 গুণ করেও আপনি এটা করতে পারেন। তো যেভাবে তো হোক, কিংবা এখানে 5 5 অপশান আছে, মানে 5 5 25 হয়, এই অপশানের শেষে 5 হয়, তাই কিন্তু আপনি এটা করতে পারেন যদি সেক্ষেত্রে এটা না থাকতো আপনার। আর যেহেতু আসে, তাহলে আপনি এই 415 গুণ করলে এটা আসলে দেখতে পারতেন, অথবা এটা ভাগ পদ্ধতিতে এরকমভাবে বর্গমূল করে নেবেন। যেভাবে আপনার সুবিধা সেটাই করে নেবেন। আমি যেমন দেখেই বুঝতে পেরেছিলাম এটা হবে উত্তর, এটা হবে না, কারণ এটা হবে না বলতে এর তখন বেশি হয়ে যাবে, এখানে 600 600 এরকম টাইপের আসবে, 600 500 এরকম টাইপের আসবে। যাই হোক, এখানে সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। 92 দাগের প্রশ্ন আসবে। 92 দাগের প্রশ্ন আছে, একটি ব্যবসায়ী এ বি সি 3টি পার্টনার যদি এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, বি এর মূলধন সি এর মূলধন 3 গুণ হয়, তাহলে A/B/C নিয়োজিত মূলধনের অনুপাত কত? তো দেখুন এখানে সবার শেষে যে আছে তার প্রশ্নটা আগে ধরতে হয়। তো এখানে সি আছে সবার শেষে, তারপর বি আছে, তারপরে প্রথমে এ আছে। তো আমরা সেটা উল্টো করে ধরলাম, কিন্তু সির টাকা মনে করুন 100। এখন বলেছে সি যদি 100 টাকা হয়, তাহলে বি এর মূলধন সি এর মূলধনের 3 গুণ, তাহলে 3 গুণ মানে 3 100 300, বির মূলধন হয়ে যাচ্ছে 300। এবার এর মূলধন কত বলেছি, এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, তাহলে 300-র দ্বিগুণ মানে 600। তাহলে A/B/C এইটা সমান সমান কত হবে, A/B/C সমান সমান এর মান আছে 600, তো আমি এখানে 600 দিলাম। বির মান কত আছে 300, দিলাম 300, 100 সির মান দিলাম 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য। দেখুন 6:3:1 কিন্তু এর সঠিক উত্তর হচ্ছে। তো এখানে 6:3:1 অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 93 দাগের প্রশ্নে। 93 দাগের যে প্রশ্নটা আছে দেখবো। তো 93 প্রশ্ন আছে, দেখুন কোনো এক পিকনিক অনুষ্ঠানে যতজন সদস্য হাজির হয়েছে প্রত্যেকে তার দ্বিগুণ পরিমাণ টাকা অনুদান করেছে। মোট এত টাকা হলে উপস্থিত সদস্যের সংখ্যা কত? যেহেতু দ্বিগুণ টাকা দিয়েছে, তাই এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 30 42 এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাবো? তো এখানে 15 দিনও 30 পায়, আর 21 দিনও 42 পায়, তো এখানে হয়ে যাবে 1521। এখন এই 1521কে আমরা কী করব, আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তো এখানে সেই ক্ষেত্রে 3 3-কে 9 হয়ে যাবে, 3 3-কে 9। তো এখানেও এখান থেকে আমরা 1521-এর বর্গমূল ভাগ পদ্ধতিতে 39 পাবো, কারণ দেখুন 39-কে 39 অর্থাৎ 9 9 গুণ করলে শেষে 81 আছে, 9 9 গুণ করলে 81 হয়, সেটা শেষে কিন্তু 1 আছে, তাহলে 1521-এর সঠিক উত্তর হবে 39। 39-কে 39 দিয়ে গুণ করলে 1521 হবে। তাও আমি ভাগ পদ্ধতি আবার আপনাকে দেখা দিচ্ছি। দেখুন 3 3-কে 9 করে দিচ্ছি, বিয়োগ করলে হয়ে থাকে 6, তো 21টা নেমে গেল, 3-এর ডবল হচ্ছে 6। এখন এখানে 9 দিয়ে দিন, এখানে 9 দিয়ে দিন, 9 9 81-এর 1 হাতে 8, 6 9 54 আর 62। দেখুন এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে 39। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। 94 দাগের অঙ্ক আছে, দেখুন 94 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আপনি দেখুন, এটা এখানে হচ্ছে এ কিউ, এ ধরলাম, এটা এই 8.73টাকে আমি এ ধরলাম, তা 3বার এ আছে, তো এ কিউ, আর এখানে প্লাস এটা হচ্ছে বি কিউ মানে 4.27টাকে বি ধরবো, তাহলে এটা হচ্ছে বি কিউ। তো এ কিউ প্লাস বি কিউর সূত্র কি? এ কিউ প্লাস বি কিউর সূত্র হচ্ছে এ প্লাস বি, তারপরে ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেখানে এ স্কোয়ার মানে কী হবে, স্কোয়ার মানে 8.73, কিন্তু দুবার গুণ হবে। তো দেখুন 8.73 দুবার গুণ মানে এর নিচে আসে। তারপরে এ কত, এ 8.73, বি কত, বি 4.27 সেটাও আসে, তার প্লাস দেখুন বি স্কোয়ার আসে। তার মানে এই পোর্শনটার এই পোর্শনটা কেটে যায়, কেটে যাওয়ার পরে এ প্লাস বিটা পড়ে থাকে। তো এ প্লাস বির মান কত, এর মান হচ্ছে 8.73,
আর বির মান কত? বির মান হচ্ছে 4.27, তা 4.27। এই যদি আপনি যোগ করেন তাহলে কত হয়? 7 আর 3 10 শূন্য হাতে 1, 2 আর 3 3 আর কত হলে 3 আর 7 10 শূন্য হাতে 1, 4 আর 5 5 আর 8 13, 13.00, তাই 13 কিন্তু এর সঠিক উত্তর হবে। এর দাগ হবে সঠিক উত্তর। এমনি বেশি করা লাগে না এই অঙ্ক, এটা বোঝা যায় যে এটার সঠিক উত্তর। একবার আপনি যদি ক্যালকুলেশন বা আপনি যদি এই প্রসেস জানেন তা বোঝা যাবে, এখানে দেখলেই বোঝা যাবে যে এটা 13 উত্তর হবে। পরের প্রশ্ন চলে যাবো 95 দাগের প্রশ্ন। 95 দাগের প্রশ্ন দাগের যে প্রশ্নটা আছে, প্রশ্নটা সত্যি একটু কঠিন টাইপের অঙ্ক, কিন্তু অঙ্কটা করতে একটু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরে দেখবেন এবং এই অঙ্ক সহজেই সমাধান হবে। এরপরে আর আপনি এরকম অঙ্ক যদি পড়ে, এটা 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 যথেষ্ট টাফ অঙ্ক। এটা পড়েছিল এসএসসি সিজিএল, এই অঙ্কটা পড়েছিল। ভাবা যায় যে সিজিএলের মতন প্রশ্নে এইরকম প্রশ্ন পড়লে কিন্তু সত্যি এখানে মাধ্যমিক লেভেলের প্রশ্ন হয় ঠিকই, কিন্তু একটু টাফ হয়। এটা কেন্দ্র সরকারের পরীক্ষা যেহেতু, তাই এটা কিন্তু একটু টাফ হয়। তো সিজিএলের প্রশ্ন, যে প্রশ্নটা আমরা এবার করছি, দুটি বড় পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি একটি বন্দুক দিয়ে গুলি করে। সে দুটি প্রতিধ্বনি শুনতে পায়। প্রথমটি 1.5 সেকেন্ড পরে আর দ্বিতীয়টি 3.5 সেকেন্ড পরে। যদি শব্দের গতি 340 মিটার হয় সেকেন্ডে, তবে তার পাহাড় দুটির মধ্যে দূরত্ব কত? অর্থাৎ দীর মানটা আপনার বার করতে হবে। তো আপনি মনে করুন এই একটা পাহাড় তো স্বাভাবিক এরকম হয়। তো এই যে পাহাড়, এই পাহাড়ের মধ্যে আপনি এই জায়গায় এই পাহাড়ের এই দূরত্বটা আপনার বার করতে হবে। তো আপনি এখানে দাঁড়িয়ে একটা গুলি করেছেন, মনে করুন এখানে দাঁড়িয়ে একটা গুলি করেছেন। গুলি করার পরে আপনার এখান থেকে একটা সময় শব্দ যাচ্ছে আর এখান থেকে আর একটা সময় শব্দ যাচ্ছে। তো আপনি মনে করুন এই জায়গাতে এই যে পয়েন্ট, এই পয়েন্টের দূরত্ব এক্স আর এই জায়গাতে এই পয়েন্টের দূরত্ব ওয়াই। তাহলে আপনার মোট দূরত্ব হচ্ছে কিন্তু এক্স প্লাস ওয়াই। মোট দূরত্ব হচ্ছে এক্স প্লাস ওয়াই। বলেছে না দুটি পাহাড়ের দূরত্ব কত? তো দুটো পাহাড়ের দূরত্ব অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মানটা বার করতে হবে। দেখুন এই অঙ্কটা আমি এইভাবে ছাড়া অন্য কোনো সূত্র পাওয়া যাবে না এর। তবে আপনার একটু ধৈর্য ধরে দেখুন, আপনারা বুঝতে পারবেন। এখন আমরা কি করব? আমরা এই সূত্র থেকে কিন্তু অঙ্কের সমাধান করব। এস সমান সমান ডি বাই টি। এখান থেকে ডির মানটা, এখান থেকে আমরা এই অঙ্কটার সমাধান করব। তো এখানে এস এর মান কত হবে? এস এর মান কিন্তু আছে, এস সমান সমান কত আছে? এস সমান সমান আছে কিন্তু 340 মিটার পার সেকেন্ড। শব্দের গতিবেগ মানে আপেক্ষিক গতিবেগ 340 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড। এখন একটা জিনিস বুঝবেন, বলছে 1.5 সেকেন্ড এখানে বলছে। এখন এখানে বলছে দেখুন দুটি প্রতিধ্বনি শুনতে পায়, প্রথমটি 1.5 সেকেন্ড, পরেরটি 3.5 সেকেন্ড পরে। তো আমরা এই প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ এক্স দূরত্বের ক্ষেত্রে আমরা যে ডি আছে ডির মানটা D1 ধরছি, আর দ্বিতীয়টার ক্ষেত্রে দূরত্ব D2 ধরছি। ভালো করে বুঝবেন, প্রথমটার ক্ষেত্রে D1 দূরত্ব ধরছি, দ্বিতীয়টার ক্ষেত্রে D2 দূরত্ব ধরছি। প্রথমটার ক্ষেত্রে T1 সময় ধরছি, দ্বিতীয়টার ক্ষেত্রে T2 সময় ধরছি। এখন D1 মানে দূরত্বটা কত হবে? এবার দেখুন এখানে বলছে দুটি প্রতিধ্বনি শুনতে পায়, দুটি প্রতিধ্বনি কিন্তু, তার মানে প্রতিধ্বনি হয় কখন? যখন একটা থেকে আঘাতপ্রাপ্ত হয়ে আবার সেটা নিজের কানে চলে আসে। তো আমি যদি এখানে দাঁড়িয়ে থেকে পাহাড়ে গিয়ে ধাক্কা লাগছে, আবার আমার কাছে চলে যাচ্ছে। তার মানে কি এক্স যাচ্ছে এক্স আসছে, তাহলে এখানে আমরা বলতে পারি D1 সমান 2x। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 2x মিটার। T1 সমান কত? T1 সমান হচ্ছে 1.5 সেকেন্ড। 1.5 সেকেন্ড কিন্তু ওই সময়টা লাগছে। ঠিক আবার D2-র ক্ষেত্রে ওয়াই যাচ্ছে ওয়াই আসছে, তাহলে কিন্তু প্রতিধ্বনি হয়। তাহলে এখানে বলতে পারি আমরা 2y, ওয়াই প্লাস ওয়াই অর্থাৎ 2y। আর T2 কত? T2 3.5 সেকেন্ড, 3.5। এখন এখান থেকে এস সমান সমান ডি বাই টি আমরা দুটো ভাগে ভাগ করে নেব। প্রথমটার ক্ষেত্রে যেটা প্রথম আসে, প্রথম এর ক্ষেত্রে আর দ্বিতীয়র ক্ষেত্রে আমরা বার করব। প্রথমের ক্ষেত্রে কি হবে? এস সমান সমান কত? এস সমান সমান কিন্তু সবার ক্ষেত্রে 340 মিটার, তো আমি 340 দিলাম। তো এখান থেকে আমরা কি করব? ডি মানে ডি এস সমান সমান ডি বাই টি। তো আমরা এখানে লিখতে পারি ডি সমান সমান এস ইন্টু টি, এটা লিখতে পারি। তো আমরা সেটাই লিখব। ডির মান কত? ডির মান এখানে 2x, প্রথমটার ক্ষেত্রে দিলাম 2x ইকুয়াল এস ইন্টু টি। এস এর মান কত? এস এর মান এখানে সবার ক্ষেত্রে 340, আমি এটা বলেই দিই তো এস এর মান। তো এস সমান সমান 340 দিয়ে দিলাম ইন্টু টি। টি কত? T1 হচ্ছে 1.5, তো আমি এখানে 1.5 দিয়ে দিলাম। তো এবার এটাকে আমরা গুণ করলাম, 15 0 0, 4 15 60, 0 হাতে 6, 3 15 45 আর 6 51। এখানে শূন্যটা কেটে দিলাম দশমিক দিয়ে, কারণ একটার আগে দশমিক দিয়ে শূন্যটা কেটে দিলাম, তাহলে হলো কত? 510। তো এখানে 2x সমান 510, তো x সমান সমান কত? x সমান সমান 510 বাই 2, তাহলে এখানে হয়ে যাবে কত? 510-এর হাফ হচ্ছে 255।
ঠিক এইভাবে তো এখান থেকে 2y এর মানটা বার করবো। এই ডির মানটা কত হবে, ডির মান এখানে 2y দ্বিতীয়টার ক্ষেত্রে, তো আমি এখানে 2y দেবো। এসের মান কত 340 দেবো, 340 গুণ টির মান কত, টির মান এখানে 3.5 সেকেন্ড, 3.5 সেকেন্ডটা দেবো। এবার এটাকে আমি গুণ করব, তো 340কে 3.5 দিয়ে গুণ করলে কত হবে, এটাকে গুণ করলে হয়ে যাবে 1190। আর শুধু ওয়াই সমান সমান তাহলে কী হবে, 1190কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 595। তো এখানে এক্স এর মান বার করলাম 255, এখানে ওয়াই এর মান বার করলাম 595। দূরত্ব আমি কত ধরেছিলাম, এক্স প্লাস ওয়াই, এখান থেকে এটা দূরত্ব এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই সমান সমান তাহলে আমার কত দাঁড়াচ্ছে, তো এখানে 255 প্লাস 595, এই দুটো যোগ করলে হয়ে যাচ্ছে কত, এই দুটো যোগ করলে হয়ে যাচ্ছে 850। তো 850 মিটার কিন্তু এর সঠিক উত্তর, এর দাগ হবে সঠিক উত্তর। খুব সহজে অঙ্ক এটা সমাধান করা যায়, শুধু একটু বুঝতে হবে, বুঝলে কিন্তু এটা সমাধান করা যাবে সহজে। এবার আমরা 96-এর প্রশ্ন দেখব, তো আমরা একটু প্রশ্নটা উপর দিকে তুলে নিই। প্রশ্ন আছে দেখুন, 96-এর প্রশ্ন আছে বৃহত্তম ভগ্নাংশ কোনটি, এখান থেকে বৃহত্তম ভগ্নাংশ আপনার বার করতে হবে। তো এইরকম অঙ্ক থাকলে আপনার সহজে বৃহত্তম ভগ্নাংশ আপনি সহজে বার করতে পারবেন। কীভাবে সহজে বার করবেন দেখুন, এখানে যে সবার দেখুন এখানে আছে 80, এখানে শেষে আছে 80, তো এগুলো সব 80-তে পরিণত করুন। অর্থাৎ এখানে 8-এর সঙ্গে কত গুণ করলে 80 হয় 10, সেই 10কে 7 দিয়ে গুণ করুন, 7 10 70, 7 10 70, প্রথমটা হলো 70। তারপরে 80 করতে গেলে 5 16 80, তাহলে 13কে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 65। তারপরে দেখুন 40কে কত দিয়ে গুণ করলে হয় 80, 2, সেই 2কে 31 দিয়ে গুণ করুন, তাহলে হয়ে যাচ্ছে কত 31 দিনও 62। তারপরে 80কে কত গুণ করলে আসে 1, তাই 1কে 63 দিয়ে গুণ করলে হয়ে যায় 63। এর মধ্যে বড় কোনটি, এর মধ্যে বড় কিন্তু 70 ছিল কিন্তু প্রথমটার অঙ্কে, তাই 7/8 কিন্তু বড়, সেক্ষেত্রে এর দাগ হবে সঠিক উত্তর। আপনি এইভাবে সমাধান করতে পারেন, অথবা আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি এরকম অঙ্ক থাকলে আপনি এই দুটো গুণ করতে পারেন, এইটার সাথে গুণ করে এখানে রাখবেন, এটার সাথে গুণ করে এখানে রাখবেন। তো এখানে আমরা যদি গুণ করি তাহলে এখানে হয়ে যাবে কত, তো 7 ষোলম 112 হয়, 7 ষোলম 112, আর 8 আর 13 গুণ করলে কত হয়, 8 13 104। ঠিক আবার এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়, 8 1 কে 8, 3 8 24। তো আর তারপরে এই 0টা বসে যায়। এটার সাথে এটা গুণ করলে কত হয়, 40কে 63 দিয়ে গুণ করলে হয়ে যায় 3 4 12, 2 হাতে 1, 4 4 24 আর 1 25, 2520, এর 2480। এখন এই দুটোর মধ্যে বড় কোনটি, এই দুটোর মধ্যে বড় কিন্তু 112, তার অঙ্ক আছে 7/8। আর এই দুটোর মধ্যে বড় কোনটি, এই দুটোর মধ্যে কিন্তু বড় আছে 2520, অর্থাৎ অঙ্ক হচ্ছে 63/80, তো এখানে 63/80 করে দেবো। এখন আবার এই দুটোর মধ্যে গুণ করব, এই দুটোর মধ্যে যদি গুণ করি তাহলে কত হবে, 27টা 56, কেন হবে 560। এইটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, 3 8 24, 4 হাতে 2, 6 48 আর 2 50, 504। তা 504 আর 560-এর মধ্যে বড় কোনটি, তাহলে এই অবশ্যই 560 বড়, তো 7 8টাই বড়, এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, দু রকম জিনিস কিন্তু এখানে বুঝিয়ে দিলাম। তো আপনি এইভাবে যেভাবে হোক আপনি অঙ্ক করবেন খুব সহজে, এবং সেটা খুব খুব কম সময়ে। 97-এর যে প্রশ্নটা আছে দেখুন, এখানে এইটা সমান সমান এটা লেখা আছে, তো এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ সূত্র এখানে আছে। এখানে একটা সবার মান দেওয়া আছে, কিন্তু পির মানটা দেওয়া নেই, পির মানটা আপনার কত নির্ণয় করতে হবে। এখানে 8-এর একিউ, 8-এর একিউ মানে 8-এর একিউ মানে হচ্ছে 2 এর হোল কিউ মাইনাস এই পিবি এর হোল কিউ, পিবি এর হোল কিউ। এখন এই পির মান কত হবে, তো এখানে 2a, তার মানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। দেখুন এ আছে কত, এ 2a, এখানে মিলে যাচ্ছে, কিন্তু বির মান আছে কিন্তু 3b, তার পির জায়গায় কিন্তু আপনি 3 দিতে পারেন, তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু 3, আর ডির দাগ হবে সঠিক উত্তর। তো সেটা যদি আপনি 3b দিয়ে যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে এটা পির মান 3b, পির মান 3ই আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ডির দাগ হবে সঠিক উত্তর। 98-এর প্রশ্ন আছে, কি আছে দেখুন, 5 জন শ্রমিক 5 ঘন্টায় কাজ করে 5টি মাদুর তৈরি করে, 10 জন শ্রমিক 10 ঘন্টায় কাজ করে কটি মাদুর তৈরি করবে। তো এই অঙ্কটা খুব সহজে আপনি এইভাবে সমাধান করবেন, সেটা হচ্ছে M1 D1 T1 বাই W1 সমান সমান M2 D2 T2 বাই W2। এখন M1 কতজন, 5 জন শ্রমিক 5 ঘন্টা, তো M1 5
ইন্টু D1 দিন সংখ্যা কি বলেছে এখানে দিন সংখ্যা নেই কিন্তু T1 আছে টি 5 ঘন্টা, তো আমরা টি দিয়েই গুণ করে দেবো, ডি নেই যখন ডি দেবো না। আর নিচে কত দেবো, নিচে দেবো W1 কত, W1 মানে মানে কাজের সংখ্যা, কটা মাদুর করেছে 5টি মাদুর, তাই 5 দিয়ে দেবো। এইটা সমান M2 আছে 10 জন, তো 10 দিলাম, গুণ 10 ঘন্টা মানে সময় কত, সময় এখানে বলেছে 10, T2 মান হচ্ছে 10। এবার কটি মাদুর মানে 10 ঘন্টা কাজ করে কটি মাদুর তৈরি করবে, মানে কাজের পরিমাণ নির্ণয় করতে হবে, তো W2 মান নির্ণয় করতে হবে। তো এখান থেকে আপনি এই পাশ আর এই পাশ কাটুন, আর এই পাশ আর এই 10 কাটলে হয় 5 দিনও 10 আর 10 দিনও 20, তার W2 সমান হয়ে যাবে কিন্তু 20। তো এর সঠিক উত্তর হবে 20, বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। 99 দাগের প্রশ্ন আছে, এত মিটার 1760 মিটার একটি সোজা রাস্তা, উভয় পাশে 20 মিটার অন্তর সব থেকে বেশি কতগুলি গাছ লাগানো যাবে। তো এই অঙ্কটা আপনি কীভাবে সমাধান করবেন, 1760 মিটার কিন্তু রাস্তা, উভয় পাশে বলেছে, তা উভয় পাশে যেহেতু, তাই এই 1760কে আপনি কী করবেন, 2 দিয়ে গুণ করবেন, উভয় পাশে করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে, এই শূন্য বসে গেল, 6 দিন 12 2 হাতে 1, 17 দিন 34 এর 35, 3520। এখন বলেছে যে উভয় পাশে 20 মিটার অন্তর সব থেকে বেশি কতগুলি গাছ লাগানো যাবে। তো 20 মিটার অন্তর কিন্তু গাছ লাগাতে হবে, তো এটাকে 20 দিয়ে ভাগ করুন, 20 দিয়ে ভাগ করলে এই শূন্য কাটে, আর এখানে 17 দিনে 34 আর 1 দাও 35, 6 দিনে 12, অর্থাৎ 176 হয়, 176। তো এই যে 176 আমরা বার করলাম, এটা কিন্তু 176টা তো গাছ লাগবে, সঙ্গে কিন্তু আরও দুটো বেশি লাগবে, কারণ এখান থেকে গাছ মানে বসানো শুরু হবে, তারপরে কিন্তু 20 মিটার অন্তর গাছ বসাবে, তার মানে এখান থেকে এই পর্যন্ত একটা কিন্তু 20 মিটার, সেইখানে কিন্তু একটা ভাগ বোঝাতে গেলে কিন্তু আরেকটা বেশি লাগছে, তারপরে মানে প্রথমে যে গাছটা হবে সেই গাছটা কিন্তু ধরে নিতে হবে। তো যেহেতু দুপাশে বলেছে, তো দুপাশে দুটো গাছ কিন্তু প্রথমে হবে, সেই ক্ষেত্রে 176-এর সঙ্গে দুটো গাছ কিন্তু বেশি লাগবে, তাহলে হয়ে যাবে 178। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 178। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর, 178টি গাছ লাগবে। আমরা চলে যাবো 100 দাগের এই প্রশ্নে। অঙ্ক আছে 1Q 2Q 3Q, এরকম করে দেখুন 10-এর কিউ আছে, এটা সমান কী আছে, এটা সমান 30 25, 3025, এটা হলে 4 32 108, এটা সমান কত। তো দেখুন এখান থেকে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি, এখানে আপনারা আছে কত, 4 প্লাস 32, ভালো করে বুঝবেন, প্লাস 108 ডট 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 প্লাস দি ডট 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 দি প্লাস 4000, তাই তো। এবার এখান থেকে আপনি 4 কমন নিন, 4 কমন নেন, নিয়ে কী করবেন, নিয়ে 1 করবেন, 32 মানে এটা 4 8 32 যোগ 108 মানে 4 27 108 যোগ ডট ডট দিয়ে কী হবে, ডট ডট দিয়ে এখানে কিন্তু আপনার 1000 হবে। তাহলে এবার আপনি দেখুন, আপনি এটা সমান 4 গুণ 1-এর কিউ করলে 1 আসে, প্লাস 2-এর কিউ করলে 8 আসে, প্লাস 3-এর কিউ করলে 27 আসে, প্লাস ডট 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 প্লাস এখানে 10-এর কিউ করলে কিন্তু 1000 চলে আসে। তাহলে এখানে কিন্তু সেটাই বলেছে 1Q 2Q 3Q প্লাস 10-এর কিউ, এটা সমান 30 25, তাই আমি করতে পারি কি 4 গুণ 30 25। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো, তো এখানে 4 5 করে 0 হাতে 2, 4 দিন 8 2 10 0 হাতে 1 বসে গেল, আর 3 4 12, 3 4 12, তো 12100 দিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের অঙ্কের সমাধান। তো এই অঙ্কের ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা এরকম পিএসসি ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মিসলেনিয়াস মানে সব কম্পিটিটিভ পরীক্ষার জন্য এরকম কিন্তু প্রতিদিন সকাল 6টা মানে একটি করে ভিডিও আপলোড হয়, এবং দিনের যে কোনো সময় আরও একটি ভিডিও আপলোড হয়। তো এই ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। ভিডিও পর্যন্ত দেখা হয় পরের ভিডিও, ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।